চল স্টার্ট করি। লাস্ট ক্লাসে থেকে আমি তুই পড়েছিলাম হচ্ছে পিরিয়ডিক টেবিল পড়ে তার মধ্যে দুখানা জিনিস দেখেছিলাম। একটা কি ছিল, আয়োনাইজেশন পোটেনশিয়াল, আর একটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। ঠিক আছে, তাহলে চল খাতায় এবার আমি তুই পড়বো হচ্ছে অ্যাটমিক সাইজ। আমার তোর পড়া হয়ে গেছিলো। অ্যাটমিক সাইজের পরে বলেছিলাম আয়নিক সাইজ। আয়নিক সাইজের পরে আছে আমরা কি আইসো ইলেকট্রনিক স্পিসিসের সাইজ কম্পেয়ার করেছিলাম। আইসো ইলেকট্রনিক স্পিসিসের সাইজ কম্পেয়ার করিনি না। আইসো ইলেকট্রনিক স্পিসিস কারা হয় বেসিক্যালি লাস্ট ক্লাসে দেখেছিলাম, যাদের মধ্যে নাম্বার অফ ইলেকট্রন সেম। তো আইসো ইলেকট্রনিক স্পিসিসের সাইজের কম্প্যারিজন কী হবে, চল একটা কোশ্চেন দিয়ে স্টার্ট করি। দেখ ধর তোর কাছে বলেছে এরা হচ্ছে আমার আইসো ইলেকট্রনিক স্পিসিস, কারা কারা। তো তোর কাছে বলেছে এরা হচ্ছে আমার আইসো ইলেকট্রনিক স্পিসিস Na প্লাস N-3 O-2 অ্যালুমিনিয়াম প্লাস 3। ঠিক আছে, এদের আমার সাইজের কম্প্যারিজনটা কীরকম হবে, কীরকম হবে বোঝা গেছে। Na প্লাস N-3 O-2 আর অ্যালুমিনিয়াম প্লাস সাইজের কম্প্যারিজনটা কী হবে, এটা লেসন করে করবো বেসিক্যালি। দেখ ফার্স্ট আমি কি দেখবো, এরা সবাই কি সেম পিরিয়ডে আছে। আচ্ছা পিরিয়ড টিরিয়ড বাদ দে, দেখ এরা আইসো ইলেকট্রনিক স্পিসিস কি, কারণ দেখ তোকে ওই পিরিয়ড দিয়ে দিলে নর্মাল নিউট্রাল অ্যাটম দেবে, এরকম দিয়ে দিলে কী দেবে দেখছি। সবাই কি আইসো ইলেকট্রনিক, একটু বার করি, কার মধ্যে কটা প্রোটন আছে কটা ইলেকট্রন আছে বার করি। প্রোটন কটা আছে, Na প্লাসে কটা প্রোটন আছে বল, 11টাই আছে ভাই। N-2তে কটা আছে, যা থাকে তাই 7। অক্সিজেনে O-2তে কটা আছে, যা আছে তাই 8। L+2তে 13টা। ঠিক আছে, এই হচ্ছে প্রোটনের সংখ্যা। আচ্ছা এবারে কতগুলো স্পিসিসের একটু নাম জেনে রাখি। ঠিক আছে, O-2 এটাকে কি বলে বলতো, কি আয়ন বলে O-2কে, অক্সাইড আয়ন। N-কে কি বলে জানিস, হ্যাঁ বল, নাইট্রাইড। ঠিক আছে, নাইট্রাইড NiT2 নাইট্রাইড আয়ন, কারণ নাইট্রাইটও আছে ওদিকে, NiT2 আছে, নাইট্রাইড আয়ন। NO2 নাইট্রেটও আছে, NO3 নাইট্রাইড হচ্ছে এটা। ঠিক আছে, N-3 নাইট্রাইড NiT2। ওকে, অক্সাইড নাইট্রাইড। আচ্ছা এইবারে দেখ, তো এরা হচ্ছে ভাই প্রোটন আমি বুঝলাম। ইলেকট্রন কটা আছে বার করি, 11টা ইলেকট্রনই ছিল, প্লাস মানে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে মানে 10টা। N-3 7খানা, 3টে ঢুকেছে 10টা। O-2 8খানা ছিল, 2টো ঢুকেছে 10টা, এখানেও 10টা। আইসো ইলেকট্রনিক স্পিসিস বুঝে গেছিস। আচ্ছা বলে এদের সাইজের কম্পারিজনটা কী হবে, সাইজ কার বেশি কার কম বলতো, কীভাবে ভাববো সাইজ। আচ্ছা দেখ সিম্পলি তুই এরকম ভাব, এটা বুঝেছিস তো, হিসাব বোঝা গেছে। আচ্ছা দেখ কি N-3 কী হবে, সবচেয়ে কম হবে, কারণ কি এদিকে তাকা। হ্যাঁ ঠিকই বলেছিস, দেখ এখানে এদিকে তাকা, আমি দেখি কোথায় কতগুলো প্রোটন কটা ইলেকট্রনকে টানছে। দেখ যদি কম প্রোটন মিলে বেশি ইলেকট্রনকে টানে, তার মানে তো ভাই ভালোভাবে টানতে পারছে না, বুঝতে পারছিস। ধর আমার ধর টানার টেন্ডেন্সি কম, আর ধর টানছি অনেক বেশি জোরকে, তাহলে ভাই কী করে আমার কাছে আসবে, আর যত কাছে আসবে তত তো আমার সাইজ কমবে। ঠিক আছে, এখানে দেখ 7জন প্রোটন, মানে নিউক্লিয়াসে তো প্রোটন থাকে, 7জন মিলে আমার 10জনকে টানছে। খারাপ অবস্থা, 7জন 10জনকে টানছে, তার মানে টানাটা কম আছে, অবভিয়াসলি 1:1 থেকে তো কম হয়ে গেছে, বুঝতে পারছিস। এখানে 8জন মিলে 10জনকে টানছে। এবারে দেখ এখানে 11জন মিলে 10জনকে টানছে, এখানে তো ভাই কন্ট্রাক্ট হয়ে গেল ভালোই, 11জন মিলে 10জনকে টানছে। আর এখানে 13জন মিলে 10জনকে টানছে, এর সাইজ সবচেয়ে কম, বুঝতে পারলি, বুঝেছিস। তাহলে বেসিক্যালি নিউক্লিয়ার পুল দেখলাম, এগুলো তোকে এক্সপ্লেন করতে হবে না পরীক্ষাতে, জাস্ট অর্ডার লিখতে হবে, বোঝা গেল ব্যাপারটা কীভাবে। তাহলে আমার অর্ডার কী হলো, সবচেয়ে বেশি কার হলো, 7জন 10জনকে টানছে, তাহলে N-3 সাইজ সবচেয়ে বেশি। তারপর কী হবে ভাই, O-2 8জন 10কে টানছে, তারপরে কী হবে Na প্লাস 11জন 10কে টানছে, তারপরে হবে হচ্ছে L+3। এই হচ্ছে আমার আইসো ইলেকট্রনিক স্পিসিসের সাইজের কম্পারিজন। ঠিক আছে, বুঝলি, বোঝা গেছে। ঠিক আছে চল, তাহলে এই ছিল হচ্ছে আমার আইসো ইলেকট্রনিক স্পিসিস। এবার খাতায় হেডিং দে, ব্যাপারটা বুঝলি। চল খাতায় এবার হেডিং দে, আয়োনাইজেশন পোটেনশিয়াল। আর কিছু দিতে হবে না, মানে আয়োনাইজেশন এনার্জি, আয়োনাইজেশন এনথালপি অনেক কিছুই বলে। তো আয়োনাইজেশন পোটেনশিয়াল শর্টে আমি তুই ডিনোট করবো হচ্ছে আইপি দিয়ে। ইনফ্যাক্ট ক্লাস 11 যখন পিরিয়ড টেবিল আবার পড়বি, ওখানে দেখবি সব আইপি চলছে। ঠিক আছে, আয়োনাইজেশন পোটেনশিয়াল। আয়োনাইজেশন পোটেনশিয়ালের ভেরিয়েশন আমি তুই দেখছি যেভাবে আগের দিন অ্যাটমিক সাইজের ভেরিয়েশন দেখেছিলাম। তাহলে আয়োনাইজেশন পোটেনশিয়ালের মধ্যে নাম্বার এ চল লিখছি, ডাউন দ্য গ্রুপ।
আয়োনাইজেশন পোটেনশিয়াল ডাউন দ্য গ্রুপ কীভাবে চেঞ্জ হয়। ডাউন দ্য গ্রুপ মানে কি, গ্রুপ বরাবর উপর থেকে নিচে ঝাঁপ মারবো, ঠিক আছে, উপর থেকে নিচের দিকে যাবো, ক্লিয়ার। নিচ থেকে উপরে কি ওটা উল্টো হবে, একটা পড়লে অন্যটা তুই এমনিই পারবি, ঠিক আছে। তাহলে চল ডাউন দ্য গ্রুপ কী হচ্ছে দেখ, বেসিক্যালি কীভাবে লিখছে একটু এইভাবে লিখি। এটা হচ্ছে পিরিয়ড টেবিলের সাপোজ যে কোনো গ্রুপ আপ ডাউন, হ্যাঁ, এটা হচ্ছে উপর, এটা হচ্ছে নিচ। আমি যাচ্ছি হচ্ছে কি বলতে উপর থেকে নিচের দিকে, লিথিয়াম থেকে আমি যাচ্ছি সিজিয়ামের দিকে, এইরকম কেস, বোঝা গেল। আপ ডাউন, ইউ ফর আপ, ডি ফর ডাউন, উপর থেকে নিচের দিকে আসছি, এসব থেকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, ওকে। আচ্ছা দেখ, আয়োনাইজেশন পোটেনশিয়াল মানে কি ছিল, আয়োনাইজেশন পোটেনশিয়াল মানে ছিল হচ্ছে ভাই সোজা কথা, ধর ইলেকট্রন আমি কি করব বার করে নেব, বার করে নিলাম যে অ্যামাউন্টের এনার্জি দিতে হবে, তাই না। তার মানে চল উপরে যে আছে তার সাইজ কি ছোট, তাই তো, উপরে যে আছে তার সাইজ ছোট। তাহলে চল আমি উপরের একজনকে আঁকলাম, ধর এটা হচ্ছে সাইজ, মাঝখানে ওটা নিউক্লিয়াস, আর ধর এটা হচ্ছে আউটার মোস্ট শেল, ঠিক আছে। নিচে যে আছে তার কী হবে, বেসিক্যালি এটা হচ্ছে ভাই নিউক্লিয়াস, সাইজ অবভিয়াসলি বড় হবে এখানে, বুঝতে পেরেছিস, ক্লিয়ার। তাহলে ইলেকট্রন ধর এখানে আছে, ইলেকট্রন এখানে আছে, আমাকে কী করতে হবে, ইলেকট্রন বার করতে হবে। তুই বল এখানে কোথায় নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা বেশি, নিচে না উপরে। অবভিয়াসলি ছোট, যখন সাইজ ছোট আমার ইলেকট্রনের অ্যাট্রাকশন বেশি নিউক্লিয়াসের। এইবারে এই ইলেকট্রনটাকে বার করতে হলে তোকে বেশি কষ্ট করতে হবে, এটাকে বার করতে হলে বেশি কষ্ট করতে হবে, কোনটাকে, উপরেরটাকে বার করতে হলে। এখন সোজা কথা, সাইজ যত কম হবে আমাকে ইলেকট্রনকে বার করতে হলে বেশি এনার্জি দিতে হবে, সোজা কথা, বুঝতে পেরেছিস। তার মানে যত সাইজ আমার ছোট তাহলে বেশি এনার্জি দিতে হবে, তাহলে আয়োনাইজেশন পোটেনশিয়াল তত বেশি হবে, বুঝলি। উল্টোভাবে তুই ভাবতে পারিস সাইজ যত বেশি বার করতে হলে তোকে কষ্ট কম করতে হবে, তাই না। কষ্ট কম করতে হবে মানে বলতে এনার্জি তোকে কম দিলেই হয়ে যাবে, বুঝলি। তাহলে দেখ উপর থেকে নিচের দিকে গেলে আমার সাইজ কি হয়, আগের দিন এইভাবে লিখেছিলাম আপ টু ডাউন, এইভাবে লিখছি, উপর থেকে নিচের দিকে গেলে আমার সাইজ ইনক্রিজ করে, তাহলে আয়োনাইজেশন পোটেনশিয়াল ডিক্রিজ করবে, বোঝা গেল, ব্যাস এইটা তুই লেখ। বুঝলি, এটা সাইজ ইনক্রিজ করছে মানে শর্টে লিখে রাখলাম, বোঝা গেছে। আচ্ছা এই জিনিসটা থেকেই তোর পরীক্ষাতে যেরকম আজকে কোশ্চেন দিয়েছিলাম সিমিলার তো ওই রকম কোশ্চেন আসবে, 5-6খানা তার এলিমেন্ট দিয়ে দেবে, দিয়ে বলবে তার অর্ডার কী হবে, বুঝতে পেরেছিস তো। তাহলে এটাকে আমি শর্টে আরও এরকম লিখে রাখতে পারি, বা এই সাইজের সাথে আয়োনাইজেশন পোটেনশিয়াল দেখ ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ইনভার্সলি প্রপোর্শনালকে কীভাবে লেখে, এইভাবে লেখে তো 1/, করে লেখে ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে সাইজ ইনভার্সলি প্রপোর্শনাল আইপি, বোঝা গেল। এইটা আমি লিখে বক্স করে রাখলাম, কারণ এই কনক্লুশনটা দিয়ে আমি সমস্ত কোশ্চেন সলভ করতে পারবো। সাইজের সাথে আইপি রিলেশন হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, বোঝা গেল, ক্লিয়ার, বুঝেছিস। চলে এই ছিল হচ্ছে ডাউন দ্য গ্রুপ। কোশ্চেন কীরকম আসবে, ওই ধর তোকে বললো আজকের কোশ্চেনটা যেরকম দিয়েছিলাম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, বলবে ওদের ভাই আয়োনাইজেশন পোটেনশিয়াল অর্ডার কী হবে, বল কী হবে, কার বেশি হবে, ওই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, ওদের আয়োনাইজেশন পোটেনশিয়ালের অর্ডার কী হবে, কার বেশি হবে, সবচেয়ে লিথিয়ামের সবচেয়ে বেশি হবে। এ তো ঠান্ডা মাথায় চিন্তা করলেই পেরে যাবি, বোঝা গেল, ক্লিয়ার। তাহলে পারবো, ঠিক আছে। আচ্ছা সিমিলার ওয়েতে ক্লিয়ার সবার। চলে এই ছিল হচ্ছে আমার তাহলে ডাউন দ্য গ্রুপ। কোশ্চেন অ্যান্সারে আসছি। সেকেন্ড চল বি এর পরেরটা লিখছি, এটা ছিল ডাউন দ্য গ্রুপ। এবার যাবো কি অ্যাক্রস দ্য পিরিয়ড। অ্যাক্রস দ্য পিরিয়ড, অ্যাক্রস দ্য পিরিয়ড মানে মনে রাখবি বাঁ দিক থেকে ডান দিকেই যাবো, লেফট টু রাইট। যদি রাইট টু লেফট জিজ্ঞেস করে উল্টো হবে, আর কিছু না। অ্যাক্রস দ্য পিরিয়ড মানে ইউজুয়ালি লেফট টু রাইটই হয়, ক্লিয়ার। তাহলে দেখ আমি এবারে যাচ্ছি কোথা থেকে, এল টু আর, মানে লেফট টু রাইট যাচ্ছি, এইভাবে ডিনোট করছি সিম্পলিসিটির জন্য, বুঝতে পারছিস। তো লেফট টু রাইটে গেলে তোর কি মনে হয় বলতো, আমি কি দেখবো, তোকে দেখতে হচ্ছে আইপির ভেরিয়েশন, মানে লেফট টু রাইটে গেলে তোর আইপি কী হবে, এটা হচ্ছে তোর সিম্পল কোশ্চেন। কীভাবে করবো দেখ, লেফট টু রাইটে গেলে আমি আগের দিনই পড়েছিলাম না, সাইজ পড়েছিলাম, লেফট টু রাইটে গেলে সাইজ ডিক্রিজ করে, তাহলে সাইজ যদি ডিক্রিজ করে তাহলে আমার আইপি আমার কী হবে, বেড়ে যাবে, বুঝলি। তাহলে সাইজ আমার করবে ডিক্রিজ, আইপি আমার বাড়বে, বোঝা গেছে। ক্লিয়ার সবার, বোঝা গেল। লেফট টু রাইটে গেলাম আমার আইপি বাড়বে, বুঝেছিস। আচ্ছা এইবারে দেখ নোট বলে একটা জিনিস লেখ, নোট বলে একটা জিনিস লেখ, জিনিসটা লিখবি পরে, আগে বলি ব্যাপারটা কি। দেখ ধর আমি একটা পিরিয়ডকে যদি ফিক্স করে নিই, ধর একটা পিরিয়ডকে আমি ফিক্স করে নিলাম, সাপোজ 2 নম্বর পিরিয়ড, ঠিক আছে। 2 নম্বর পিরিয়ডকে আমি যদি ফিক্স করে নিই, তুই বল দেখি 2 নম্বর পিরিয়ডে একদম বাঁদিকে কে আছে, লিথিয়াম, আর একদম ডান দিকে কে আছে, একদম ডান দিকে নিয়ন। এই হচ্ছে আমার 2 নম্বর পিরিয়ডের কেস, একদম বাঁদিকে আছে হচ্ছে লিথিয়াম, একদম ডান দিকে আছে হচ্ছে নিয়ন, বুঝলি। এবারে আইপি মানে কি ভাই, সোজা কথা আইপি মানে হচ্ছে আউটার মোস্ট শেল থেকে ইলেকট্রন বার করবো, যে অ্যামাউন্টের এনার্জি দেবো। তাহলে একটা
ফিক্সড পিরিয়ডে আইপি সবচেয়ে বেশি কার হবে? সবচেয়ে বেশি কার হবে? যেখান থেকে ভাই একটা ইলেকট্রনকে বার করতে তোকে সবচেয়ে বেশি কষ্ট করতে হবে, তারই আইপি সবচেয়ে বেশি হবে। বুঝতে পারলি? এবার তুই ভাব, একটা পিরিয়ডে কোথা থেকে একটা ইলেকট্রন বার করতে তোকে সবচেয়ে কষ্ট করতে হবে? ভাই যে ইলেকট্রন ছাড়তে চাইবে না সে। তুই ভাব ইলেকট্রন কে ছাড়তে চায় না? ইনার্ট গ্যাস। ও তো আউটার মোস্টের আটখানা হয়ে বসেই আছে, মানে ও তো স্টেবল। সবাই ভাই ইনার্ট গ্যাসের মতন হতে চায়, ইনার্ট গ্যাস আর কার মতন হতে চাইবে? ঠিক আছে, তার মানে ইনার্ট গ্যাস তো স্টেবল অলরেডি, তাহলে ইনার্ট গ্যাস আর ছাড়বে না, ছাড়ার টেন্ডেন্সি নেই, সোজা কথা। তাহলে ইনার্ট গ্যাসের আউটার মোস্ট থেকে ইলেকট্রন বার করতে হলে তোকে প্রচুর এনার্জি দিতে হবে। তার মানে একটা ফিক্সড পিরিয়ডে আমার আয়োনাইজেশন পোটেনশিয়াল ম্যাক্সিমাম কার হয়? ইনার্ট গ্যাসের। বুঝলি? তাহলে খাতায় লেখ, ফর আ ফিক্সড পিরিয়ড, ফর আ ফিক্সড পিরিয়ড, ফর আ ফিক্সড পিরিয়ড IP is maximum for inert gas. IP is maximum for inert gas. লিখেছিস? বুঝেছিস? ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এইবারে 2021 বা 2022 একটা কোশ্চেন তোকে বলছি, বলেছে তোকে কম্পেয়ার করতে হবে আয়োনাইজেশন পোটেনশিয়াল কার কার মধ্যে বলেছে। দেখ এদের কথা বলেছে, নিয়ন, ক্রিপ্টন, হিলিয়াম, আর্গন, এদের আইপির কম্প্যারিজন। তাহলে কোশ্চেনটা লেখ, এই চারটে লিখে ডান দিকে আইপি দিয়ে কোশ্চেন মার্ক দিয়ে রাখ, তার মানে বুঝতে পারবি তোকে আইপি এর কম্প্যারিজন করতে হচ্ছে। বুঝতে পেরেছিস তো? লিখেছিস কোশ্চেনটা? নিয়ন, ক্রিপ্টন, হিলিয়াম, আর্গন, এদের আইপির কম্প্যারিজন তোকে পরীক্ষাতে জানতে চেয়েছে। বুঝেছিস? কোশ্চেন বুঝেছিস? আচ্ছা দেখ, চারজনেই আমার কি ভাই? ইনার্ট গ্যাস। চারজনেই ইনার্ট গ্যাস। তাহলে চারজনেই যদি ইনার্ট গ্যাস হয়, এদের কম্প্যারিজন কীভাবে করবো? ভাই চারজন তো আমার সেম গ্রুপে আছে, চারজন তো আমার সেম গ্রুপে আছে, তাহলে সেই ডাউন দ্য গ্রুপের খেলাই হবে। উপর থেকে নিচের দিকে গেলে সাইজ বেড়ে যায়, আইপি আমার কমে যায়। কিছুক্ষণ আগেই করলাম, দেখ সাইজ আর আইপি রিলেশনটা ইনভার্সলি প্রপোর্শনাল। উপর থেকে নিচের দিকে কে কে আছে ইনার্ট গ্যাস, বাড়ি থেকে একটু পড়বি কে কে আছে। দেখ, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন। ঠিক আছে, তোকে রেডন পড়তে হবে না, তার কারণ কি? রেডন হচ্ছে আমার রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলোকে আমি তুই এর মধ্যে স্টাডি করবোই না, কারণ রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলোর প্রপার্টি সব আলাদা। তুই রেডিও অ্যাক্টিভিটির সাইন দেখেছিস? দেখবি রেডিও অ্যাক্টিভিটির সাইন তুই ইন্টারনেটে হয়তো কোথাও দেখেছিস। কীরকম হয় সাইনটা? চোখটাকে জুম কর, দেখ, দেখতে পাবি এখানে দেওয়া আছে উপর। জুম করতে হবে না, তুই পরে দেখে নিস। এটা এই সাইনটা হচ্ছে বেসিক্যালি রেডিও অ্যাক্টিভিটির সাইন। তো রেডিও অ্যাক্টিভ যে এলিমেন্টগুলো এই যে এখানে আছে, ফ্রান্সিয়াম, রেডন, এখানে সব রেডিও অ্যাক্টিভ। ঠিক আছে, রেডিও অ্যাক্টিভ জিনিসগুলোর আমরা স্টাডি আমি এখন করি না, কারণ এদের পুরো আলাদা প্রপার্টি। যেহেতু আলাদা প্রপার্টি, ওটা হচ্ছে নিউক্লিয়ার কেমিস্ট্রির মধ্যে স্টাডি করা হয়। ঠিক আছে, রেডিও অ্যাক্টিভিটি আমাদের এখন কনটেক্সট নেই, তো ওই জন্য আমি রেডনকে আর কিছু করছি না, রেডনকে কম্পেয়ারই করবো না ইনফ্যাক্ট এদের মধ্যে। বুঝতে পেরেছিস? তাহলে আমার কত অবধি যাবে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন অবধি তুই মনে রাখছিস। এবারে বল তাহলে আইপি সবচেয়ে বেশি কার হবে এদের মধ্যে? হিলিয়াম, যে উপরে বসে আছে, সাইজ ছোটো ভাই, হিলিয়াম। তাহলে আমার আইপির অর্ডার পারবি লিখতে? তাহলে কি হচ্ছে? হিলিয়াম গ্রেটার দেন নিয়ন, আর্গন দিয়েছে, তারপরে হচ্ছে ক্রিপ্টন, এই হচ্ছে আমার অর্ডার। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়ালের অর্ডার আমি বুঝতে পারলাম উইথ রেসপেক্ট টু সাইজ। সাইজ বার করতে পারলেই খেলা হয়ে গেল। বোঝা গেল? আইপি ছিল হচ্ছে আমার এই জিনিসটা। বুঝেছিস তো? আচ্ছা, এইবারে চল পরেরটা যাবো। আগের দিন মানে অ্যাটমিক সাইজ করেছিলাম, তো ওটা 1 নাম্বার ছিল। বলেছিলাম 6টা প্রপার্টি আমাদের সিলেবাসে আছে, ওটা 1 নাম্বার ছিল, এটা 2 নাম্বার ছিল। এই নিয়ে চলো ওই প্রপার নাম্বারিং নিয়ে কে মাথা ঘামাচ্ছে। তারপর আছে 2 নাম্বার, আজকের ক্লাসের 2 নাম্বার, ইএ মানে কি? ইলেকট্রন অ্যাফিনিটি। চল এইবার আমি তুই দেখবো হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটির কম্প্যারিজন। ঠিক আছে, ইলেকট্রন অ্যাফিনিটির কম্প্যারিজন। আচ্ছা দেখ, ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি ছিল? ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি ছিল? কি ছিল বল? সোজা কথা বলছি, ইলেকট্রনকে আমি অ্যাড করবো, যে অ্যামাউন্টের এনার্জি রিলিজ হবে। আচ্ছা, এটাকে আরও ভালোভাবে ফিল করি। ইলেকট্রনকে অ্যাড করবো, যে অ্যামাউন্টের এনার্জি রিলিজ হবে, তার মানে কি? সোজা কথা তুই ভাব, যে হচ্ছে ইলেকট্রন নিয়ে রাখতে পারবে। এটা বলেছিলাম না, অ্যাড করবো মানে কি? ওকে তো রাখতে হবে, মাইনাস আয়ন তো হতে হবে। ইলেকট্রন নেগেটিভিটি আর ইলেকট্রন অ্যাফিনিটির মধ্যে ডিফারেন্সটা আগের দিন দেখেছিলাম। ঠিক আছে, তার মানে দেখ, ইলেকট্রন ওকে ভাই নিতে হবে মানে কি? এর ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি থাকতে হবে অ্যাটমের, তাই তো? দেখ, যে অ্যাটমের ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি বেশি, তার আমার কী হবে? ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে স্বাভাবিকভাবেই। সোজা কথা, ইলেকট্রন অ্যাফিনিটি, যার আমার ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি বেশি, মানে নিয়ে রাখার টেন্ডেন্সি বেশি, তার আমার ইলেকট্রন অ্যাফিনিটিও বেশি। সোজা কথা বোঝা গেছে? বুঝলি? তাহলে এইবার আমি ইলেকট্রন অ্যাফিনিটির মধ্যে নাম্বারে করছি ডাউন দ্য গ্রুপ। তুই লেখ ডাউন দ্য গ্রুপ নাম্বারে ফার্স্টে। ইলেকট্রন অ্যাফিনিটির মধ্যে না ফার্স্টে লিখছি ডাউন দ্য গ্রুপ। ঠিক আছিস? আচ্ছা দেখ, কী হবে ডাউন দ্য গ্রুপ।
ঠান্ডা মাথায় ভাবি, তুই ছবিটার দিকে দেখ, উপরে যে আছে তার ভাই সাইজ ছোট, আর নিচে যে আছে তার সাইজ বড়। তুই বলতো এই নিউক্লিয়াসের এখানে একটা ইলেকট্রন ঢোকানো সোজা, না এখানে একটা ইলেকট্রন? ঠান্ডা মাথায় কীভাবে ভাববো? দেখ, এখানে আমার আউটার মোস্ট শেলে যে ইলেকট্রনটা আছে তার প্রতি নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেশি। কেন বেশি? তার কারণ ডিস্টেন্সটা কম। ডিস্টেন্স যদি কম হয় তার মানে কি বলতো, এই নিউক্লিয়াসের অ্যাট্রাকশন আছে। আর এখানে ভাই এই যে নিউক্লিয়াস আর ওই ইলেকট্রন তার বিরাট স্টেশনে, এবার বিরাট স্টেশনে কে আসলে গেল আমি এত দূর থেকে কীভাবে বুঝবো? মানে আমার সোজা কথা টেন্ডেন্সি কম এখানে একটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করার, কারণ আমাদের ডিস্টেন্স অনেক বেশি। ডিস্টেন্স বেশি হলে কি বলতে অ্যাট্রাকশন তো কম, তাহলে আরেকটা ইলেকট্রনকে আমার নেওয়ার টেন্ডেন্সিও কম হবে স্বাভাবিকভাবে যদি অ্যাট্রাকশন কম হবে। বুঝতে পারলি? তাহলে বুঝেছিস? তাহলে বুঝিস নি কি বুঝিস? দেখ, এখানে ডিস্টেন্স বেশি, ডিস্টেন্স বেশি মানে কি বলতো ভাই, এতে অ্যাট্রাকশন কম, তাহলে আরেকটা ইলেকট্রনকে ঢোকাবো ভাই এই নিউক্লিয়াসের তো এর প্রতি অ্যাট্রাকশন কম, তোর ওর প্রতি অ্যাট্রাকশন আরোই কম যে ঢুকবে। বুঝতে পেরেছিস তো? আর এখানে দেখ একটা ইলেকট্রন ঢুকছে, আরেকটা যদি ঢোকাই অ্যাট্রাকশন তো এখানে বেশি, সোজা কথা। ক্লিয়ার? তার মানে দেখ, সাইজ ছোট হলে আমার কী হবে, ইলেকট্রন অ্যাফিনিটি কী হচ্ছে, সাইজ ছোটো হলে বেশি হচ্ছে স্বাভাবিকভাবেই। সাইজ ছোটো হলে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, কারণ টানটা বেশি, নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা বেশি। আর সাইজ বড় হলে আমার কী হলো বলতো, ইলেকট্রন অ্যাফিনিটি কমে গেল। তাহলে সাইজের সাথে ইলেকট্রন অ্যাফিনিটি রিলেশন আবার কি দেখছি বলতো, সেই একই। সাইজ যত বাড়বে ইলেকট্রন অ্যাফিনিটি তত কমবে। বুঝলি? সাইজ যত বাড়বে ইলেকট্রন অ্যাফিনিটি তত কমবে। বোঝা গেল? সাইজ যত বেশি ইলেকট্রন অ্যাফিনিটি তত কম। তোকে আর এই ছবিটা রাখতে হবে না, ঠিক আছে? এই ছোটো বড় ছবি আঁকতে হবে না, জাস্ট সাইজ ইলেকট্রন অ্যাফিনিটি আপ ডাউনটা এঁকে রাখ, তাহলেই হবে। বুঝলি? তাহলে যত আমি উপর থেকে নিচের দিকে যাবো তত আমার ইলেকট্রন অ্যাফিনিটি কমবে। বোঝা গেল? তাহলে চল এইটাকে আরেকটুখানি আমি তাহলে এবার অ্যাড করে দিই এটার সাথে। আগেরটা ছিল দেখ সাইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আইপি, ইনভার্সলি প্রপোর্শনাল টু ইলেকট্রন অ্যাফিনিটিও হচ্ছে, তাই না? একটা একটা ঢুকবে, এরকম আমি অ্যাড করতে করতে যাচ্ছি। বুঝলি? বোঝা গেছে? তাহলে এটা ছিল হচ্ছে সাইজের সাথে ইয়ের রেশিও, ইয়ের রেশিও, ইলেকট্রন অ্যাফিনিটি রেশিও। তোকে পরীক্ষাতে ওই 4টে এলিমেন্ট দিয়ে বলবে কী হবে ওদের ইলেকট্রন অ্যাফিনিটির অর্ডার। পারবো করতে অর্ডার? বুঝতে পেরেছিস? এইবারে যাবো হচ্ছে অ্যাক্রস দ্য পিরিয়ড, আবার বাঁদিক থেকে ডান দিক, বাঁদিক থেকে ডান দিক। আচ্ছা, ইলেকট্রন অ্যাফিনিটি মানে কী ছিল বলতে, আমাকে ঘরে নিয়ে রাখতে হবে, তাই না? ইলেকট্রন নেগেটিভের সাথে মেন ডিফারেন্স, এটা মাথায় থাকে, ঘরে নিয়ে রাখবো। আচ্ছা, এইবারে দেখ লেফট টু রাইট, লেফট টু রাইটে গেলে আমার কী হবে, ঠান্ডা মাথায় ভাবি, লেফট টু রাইটে যাচ্ছি, সাইজ আমার কমছে। সাইজ যদি আমার কম হয় তার মানে ইলেকট্রন অ্যাফিনিটি কী হবে, বাড়বে। এটা ইন জেনারেল হলো, ইন জেনারেল। কেন ইন জেনারেল বলছি, কারণ দেখ আমি তুই এখন অবধি ক্লাস 10 লেভেলের বেসিক পিরিয়ডিক টেবিলের এই ট্রেনগুলো শিখছি, যখনই ক্লাস 11 উঠবি দেখবি এর মধ্যে একটুখানি ভেরিয়েশন হবে, সেটা ক্লাস 11-এর পার্ট, এখন ছেড়ে দেওয়া পারতো ওই জিনিসটা। ঠিক আছে? তোকে ক্লাস 11-এর জিনিস ইনক্লুড করে ক্লাস 10-এ কোশ্চেন দেবে না। এনিওয়েজ, বাঁদিক থেকে ডান দিয়ে গেলাম, সাইজ আমার কমলো, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি আমার বাড়লো। এত অবধি ক্লিয়ার তো? ইলেকট্রন অ্যাফিনিটি আমার বেড়েছে, বুঝেছিস? ইলেকট্রন অ্যাফিনিটি আমার বাড়লো, ইলেকট্রন অ্যাফিনিটি আমার বেড়েছে, তাহলে বাঁদিক থেকে ডান দিকে গেলাম। এইবারে চল আমি পিরিয়ড টেবিলে একটা পিরিয়ডকে নিচ্ছি, একটু ভাঙবো পিরিয়ডটাকে। কোন পিরিয়ডটাকে নেবো? চল পিরিয়ড 2কে নিলাম, পিরিয়ড 2কে আমি নিচ্ছি পিরিয়ড টেবিল থেকে। পিরিয়ড 2, পিরিয়ড 2তে বাঁদিকে কে আছে, সবচেয়ে বাঁদিকে লিথিয়াম। আমি লিথিয়ামকে এখানে জাস্ট লিখলাম, লিথিয়ামকে না লিখলেও হতো, তুই আগে দেখ খাতায় লিখিস পরে, এটা এখন যেটা করছি। পিরিয়ড 2 গ্রুপ নাম্বার 1, তারপরে গ্রুপ নাম্বার 2 হবে। পিরিয়ড 2তে কি আর গ্রুপ নাম্বার এই মাঝখানে ওই 10 জন আছে? না ভাই, 10 জন তো নেই। সেই কোন 10 জন বলতো? অ্যাটমিক নাম্বার বেসিক্যালি 21 থেকে 30, তাই না? 21 থেকে 30, এই 10 জন, দেখ এই 10 জন, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, এরা তো আমার 4 নাম্বার পিরিয়ডে ঢোকে। তার আগে তো এই পার্টটা পুরো ফাঁকাই আছে। ওকে, তো চল এইখানে আমি 10 জনকে রাখছি না, তারপরে এরপরে গেল 13, 14, 15, 16, 17, তারপরে আমার হচ্ছে 18। এই হচ্ছে আমার পিরিয়ড টেবিলের বেসিক একটা পার্ট। বুঝলি? পিরিয়ড 2 আর পিরিয়ড 3 অবধি এত অবধি এইভাবেই চলবে। বোঝা গেছে এত অবধি? আচ্ছা, পিরিয়ড 1-এ আমার কি আছে? অ্যালকালি মেটাল, তাই না? অ্যালকালি মেটাল লিখছি একটু, জয়মাকালি বলে অ্যালকালি, চল অ্যালকালি মেটাল। পিরিয়ড ভাই পিরিয়ড 2 না, গ্রুপ 1-এ, গ্রুপ 1-এ ছিল হচ্ছে অ্যালকালি মেটাল। গ্রুপ 2-তে কারা আছে? অ্যালকালাইন আর্থ মেটাল, অ্যালকালিন আর্থ মেটাল। 13-তে আছে হচ্ছে বোরন ফ্যামিলি, ছেড়ে দে। 17-তে চলে যায় ডাইরেক্ট আছে হচ্ছে হ্যালোজেন, আর 18-তে আছে হচ্ছে ইনার্ট গ্যাস। এই হচ্ছে আমার বেসিক একটা সিম্পল পিরিয়ডের অ্যানালিসিস। এইবারে দেখ ঠান্ডা মাথায় দেখ, ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি ভাই? ইলেকট্রন কে কত বেশি অ্যাট্রাক্ট করবে, তাই তো? নিয়ে রাখবে, তার ইলেকট্রন অ্যাফিনিটি তত বেশি হবে, তাই না? এবার একটু যাই দেখি, এখান থেকে আমি 17 অবধি আগে যাই। দেখ গ্রুপ 1-এ যে আছে সে তো আমার মেটাল। মেটালের ডেফিনেশন কী পড়েছিলি বলতো ছোটোবেলায়?
ওই পড়েছিলি যাকে পেটালে আওয়াজ হয়, তারপর ছোটো ছোটো তার বানানো যায়, এইসব ছিল। ওটা না, অ্যাকচুয়ালি মেটালের ডেফিনেশন হচ্ছে যে ইলেকট্রন লুজ করে দেয়, তাই তো, যার মধ্যে ফ্রি ইলেকট্রন আছে সে হচ্ছে মেটাল। এই যে কপার ওয়্যারের মধ্যে ফ্রি ইলেকট্রন আছে, তো ইলেকট্রনই তো ফ্লো হচ্ছে, ওই জন্য তো আমার কপারের আমি ইউজ করি হচ্ছে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার কাছে কপার ইউজ করি। তুই চাইলে সিলভার ওয়্যারে ইউজ করতে পারতিস, তুই চাইলে করতে পারিস, কিন্তু সিলভার তোর বাড়িতে ওয়্যারিং করতে পারিস সিলভার ওয়্যার দিয়ে, কোনো আপত্তি নেই। তো যদি পয়সা তাহলে করবি, কোনো অসুবিধা নেই। কপার হচ্ছে ফ্রিলি মানে চিপ মেটাল, এই জন্য কপারকে আমি ইউজ করছি। গোল্ড দিয়েও করতে পারিস চাইলে। তো এনিওয়েজ চল দেখ, এখানে আমার 1 নাম্বার হচ্ছে অ্যালকালি মেটাল কারা, যারা হচ্ছে আমার ইলেকট্রন লুজ করে দেবে। তাহলে তুই বল, যে ইলেকট্রন লুজ করে সে কি ইলেকট্রন অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি তার থাকবে? থাকবেই না অবভিয়াসলি। কেন থাকবে না ভাই? ও ইলেকট্রন লুজ করে স্টেবল হবে, তো ওর মধ্যে আমি ইলেকট্রন ঢোকাবো কেন? তার মানে দেখ, অ্যালকালি মেটাল যে, তার আমার ইলেকট্রন লুজ করার টেন্ডেন্সি সবচেয়ে বেশি। কেন বেশি সবচেয়ে? তার কারণ দেখ, এই 1 থেকে 17 গেলে সাইজের সবচেয়ে বেশি ছিল, সাইজ সবচেয়ে বেশি ছিল, আগের ক্লাসে পড়েছিলাম। পিরিয়ডে একদম বাদিকে যে বসে তার সাইজ বেশি, তারপর তো আস্তে আস্তে সাইজটা কমছে, বুঝতে পেরেছিস? তাহলে আমি জাস্ট তোকে একটা কনসেপচুয়াল ছবি দিলাম। অ্যালকালি মেটালের সাইজ যদি এত বড় হয়, অ্যালকালাইন আর্থ মেটাল একটু কমলো ধর, আর হ্যালোজেন ধর কমবে। আমি হ্যালোজেনে আর যাচ্ছি না, বুঝলি? তাহলে অ্যালকালি মেটাল না অ্যালকালাইন আর্থ মেটাল, দুজনের মধ্যে যদি দেখ, দুজনেই তো আমার মেটাল, অ্যালকালিও মেটাল আবার অ্যালকালাইন আর্থ মেটালও মেটাল, দুজনেই মেটাল। দুজনের মধ্যে কার ইলেকট্রন অ্যাফিনিটি কম? কার কম? যার টানার টেন্ডেন্সি কম। কে টানবে কম? 1 টানবে কম, বুঝতে পারলি? 1 টানবে কম। তার মানে মনে রাখবি, গ্রুপ 1-এর যারা আছে ওদের ইলেকট্রন অ্যাফিনিটি হয় হচ্ছে লিস্ট। এই টার্মটা মনে রাখবি কিন্তু, ঠিক আছে? লিস্ট সবচেয়ে কম, বোঝা গেল? ক্লিয়ার? এবার যাবো হচ্ছে, তাহলে এবার আমি এদিক থেকে এদিকে যাচ্ছি ভাই। অ্যালকালাইন আর্থ মেটাল ওর থেকে একটু বাড়বে স্বাভাবিকভাবেই, কারণ এই কম্পারিজন দেখলাম, সাইজের একটা ব্যাপার চলে এসছে। আরও আমি যাচ্ছি, দেখ যত আমি যাচ্ছি আমি দেখলাম হ্যালোজেন, আমি এক্সট্রিম পার্টটা নিচ্ছি, 1 আর 17, 18তে পরে আসছি। 17 বাই হ্যালোজেনের ভ্যালেন্স ছেলে কটা আছে? 7খানা ইলেকট্রন। ও তো 1খানা পেলেই ভাই ওর কেল্লাফাতা হয়ে যাবে, সোজা কথা। 1খানা পেলেই ও ইনার্ট গ্যাসের মতো হবে, বুঝতে পারছিস? তার মানে হ্যালোজেনের ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন টানার টেন্ডেন্সি কি বলতো সবচেয়ে বেশি, স্বাভাবিকভাবেই ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে, কারণ ওদের একটা পেলেই বড় সবচেয়ে ভালো। ক্লিয়ার? তাহলে এর কী হলো বলতো? হ্যালোজেনের ইলেকট্রন অ্যাফিনিটি কী হলো বলতো? ম্যাক্সিমাম। একটা পিরিয়ডের মধ্যে হ্যালোজেনের ইলেকট্রন অ্যাফিনিটি হলো ম্যাক্সিমাম। আচ্ছা, এইবারে ইনার্ট গ্যাসের কথা ভাবি, তারপরে তোকে লেখার জন্য টাইম দেবো। এটা ইনার্ট গ্যাসের কথা ভাব। ইনার্ট গ্যাস কি? ওর আউটার মোস্ট 8খানা ইলেকট্রন। ও কি ইলেকট্রন টানতে চাইবে? চাইবে না স্বাভাবিকভাবেই। তার মানে এটাকেই টেকনিক্যালি কি বলে বলতো? ইনার্ট গ্যাসের জিরো ইলেকট্রন অ্যাফিনিটি। ক্লিয়ার? তাহলে এই 3টে খাতায় লিখবি। পরীক্ষাতে কোশ্চেন আসে হচ্ছে এই কোশ্চেনটাই আসে, এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। তোকে বলবে ফর আ ফিক্সড পিরিয়ড হুইচ ওয়ান হ্যাজ ম্যাক্সিমাম ইলেকট্রন অ্যাফিনিটি, তখন দেখবি যেটা হচ্ছে আমার হ্যালোজেন আছে সেটা অ্যান্সার হবে। তোকে কোশ্চেন দিতে পারে ফর আ ফিক্সড পিরিয়ড হুইচ ওয়ান হ্যাজ জিরো ইলেকট্রন অ্যাফিনিটি, তখন আমি ইনার্ট গ্যাস। আর যদি বলে হচ্ছে লিস্ট, তখন দিবি হচ্ছে অ্যালকালি মেটালটা খুঁজে ওটা দিবি, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এটা তুই লিখে রাখতে পারিস এইভাবে। সোজা কথা আমাকে মনে রাখতে হচ্ছে গ্রুপ 1-এরটা লিস্ট, গ্রুপ 17 ম্যাক্সিমাম, গ্রুপ 18 জিরো, এই 3টে টার্ম আমি মাথায় রাখবো, ঠিক আছে? গ্রুপ 1-এর ইলেকট্রন অ্যাফিনিটি লিস্ট, গ্রুপ 17 ম্যাক্সিমাম, আর গ্রুপ 18 হচ্ছে জিরো ইলেকট্রন অ্যাফিনিটি। বুঝেছিস? তাহলে লিখেছিস? হ্যাঁ, লিখে ফেল। বাড়িতে গিয়ে দেখ, ক্লাস 10-এ তো সায়েন্স নিয়ে তোর তো অলরেডি কটা চ্যাপ্টার না, কটা সাবজেক্ট? 11টা সাবজেক্ট না? 11টা সাবজেক্ট তো, এতগুলো সাবজেক্ট আছে, বুঝতেই পারছিস প্রেশার স্বাভাবিকভাবেই আস্তে আস্তে বাড়তে থাকবে যত তোর সেশন এগোতে থাকবে। সপ্তাহে অন্তত একদিন করে তুই চেষ্টা করবি, চেষ্টা না করতে হবে, সেটা হচ্ছে রবিবার সন্ধ্যাবেলা যদি পসিবল হয় তুই সারা সপ্তাহের পর একটা রিভাইজ করবি, বুঝলি? আর পরেরটা যেটা বলবো সেটা হয়তো তোর পক্ষে পসিবল নয়, দিনে 2বার রিভাইজ করার চেষ্টা করবি। একবার হচ্ছে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে, ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ না করে ঘুমোতে যাওয়ার আগে সারাদিনের পড়াটা তুই একবার রিভাইজ করেছো। রিভাইজ মানে কি? 2 ঘন্টা ধরে রিভাইজ না, জাস্ট পাতা উল্টে দেখে নিয়ে ঘুমালি, ঠিক আছে? মানে ঘুমোতে যাওয়ার আগে আমি ডিজিটাল স্ক্রিন নয়, খাতা বা বইয়ের পাতা উল্টে ঘুমাবো। তাতে কী হবে? তোর মনের মধ্যে এফেক্টটা বেশি থাকবে। তো যদি রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম করতে ইচ্ছা করে করবি, সেটা তোর ইচ্ছা, কিন্তু কতক্ষণ আগে করবি? ঘুমোতে যাওয়ার অন্তত 1 ঘন্টা আগে করিস। মানে তুই ইনস্টাগ্রাম করে ঘুমোতে চলে গেলি, এটা করিস না। তাতে কী হবে? তোর মন ডাইভার্ট হয়ে যাবে। তুই অলরেডি দেখেছিস, তুই যখন ইনস্টাগ্রাম বা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে যখন রিল দেখিস, ইউটিউবে দেখ, রিলগুলো কীরকম হয় বলতে, একটার সাথে অন্যটার কোনো কানেকশান নেই, তোর মাইন্ড হচ্ছে ফোকাস থাকতে পারে না, তাই না?
তা তুই এই মাত্র দেখলি কেউ তাজমহলের সামনে নাচছে, পরেটা দেখলি নরেন্দ্র মোদী বলছে মেরে পেয়ারে ভাই ওর বায়ানো, তারপর মমতা ব্যানার্জি, তারপরে বিরাট কোহলি 6 মারছে। মানে তোর মন ডাইভার্স হয়ে যাচ্ছে, ফোকাস তোর ওখানেই নড়ে যাচ্ছে রিল যখন তুই দেখছিস। তো ওই জন্য তোর এবার দেখ, তুই তো ইনস্টাগ্রাম ছাড়া আর বাঁচতেও পারবি না, ফেসবুক ছাড়া বাঁচতে পারবি না, বন্ধুর সাথে চ্যাট করা ছাড়া বেঁচে থাকা খুব কঠিন হয়ে যাচ্ছে এই দুনিয়াতে। তো যদি করতে ইচ্ছা হয় ভাই, তুই দিনে একটা টাইম আলাদা করে দে, ডেডিকেট করে দে, বাড়ি থেকে একটা রুটিন বানাবি। তুই ধর রাত্রেবেলা ঠিক করলি আমি 10:30 থেকে 10:45 এই 15 মিনিট আমি ফোন ইউজ করবো। অবভিয়াসলি এটা 2 ঘন্টা না হয় তোর রুটিনে, তুই ধর আমি রুটিন বানালি বাড়ি গিয়ে আমি রাত্রেবেলা 10টা থেকে 12টা অবধি ইনস্টাগ্রাম করবো। আরে ভাই এটা তোর জন্য হার্মফুল। তুই 5-10 মিনিট করতে পারিস ম্যাক্সিমাম, ওই 10 মিনিটের মধ্যেই তোর যত রিল দেখার আছে ওই 10 মিনিটেই দেখবি, তারপরে আর 1 মিনিটও দেখবি না। দেন তুই সারাদিনের পড়াটা যেখানে যা যা পড়তে যাচ্ছিস রিভাইজ করে তারপরে তুই ঘুমা। আর যদি পসিবল হয় পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আগের দিনের পড়াটা রিভাইজ করে পরের দিনের জিনিসপত্র স্টার্ট কর। মানে এই জন্য বলে দিনে 2বার রিভাইজ। দেখবি বড় এক্সামে, বড় যে সব ইন ফিউচারে যে এক্সামগুলো হয়তো দিবি, সেই এক্সামে কিন্তু শুধুমাত্র সিলেবাস কভার করলেই হয় না, সিলেবাস তো হিউজ, তুই কতটা মনে রাখতে পারলি তার উপর ডিপেন্ড করছে। এবার মনে রাখবো কীভাবে, যেটা আমি 6 মাস ধর বড় এক্সামগুলোতে সিলেবাসই তো শেষ হয় ধর 6 মাস 7 মাস, এবারে এত জিনিসপত্র তোকে পড়তে হচ্ছে, হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি সবই ধর পড়তে হবে, সেখানে তোকে রিভাইজ কিন্তু করতে হবে। রিভাইজ কীরকম, অবভিয়াসলি ভাই দিনে 2বার করলাম ওরকম, সকালবেলা 15 মিনিট, রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার 15 মিনিট, আর সপ্তাহের শেষে একদিন সারা সপ্তাহের পরটা আমি রিভাইজ করলাম যা যা পড়েছি। রিভাইজ যত বেশি করবি তত বুঝতে পারবি তুই ব্রেনটাকে তত ইউটিলাইজ করছিস, তোর মনে থাকছে, মেমোরাইজিং পাওয়ারটা তোর ইনক্রিজ করছে। আর তুই ধর আজকে পড়লি, সাপোজ এই যে কেমিক্যাল বন্ডিং চলছে এখানে, দেখি আমি গ্যারান্টি দিয়ে বলছি এখানে অনেক আর কেমিক্যাল বন্ডিং খুলবে না, আমার সেই দুর্গাপুজোর পর, তো স্কুলে পরীক্ষা হবে তারপর, আর মাঝে কেউ কেমিক্যাল বন্ডিংয়ের চ্যাপ্টার আছে ভুলেই যাবে, নতুন চ্যাপ্টার আসবে, এটা যেন না হয়, ঠিক আছে? মানে এই ভাইরাস তোকে কিছুদিনের মধ্যে অ্যাটাক করবে, অ্যান্টিভাইরাস আগে থেকে তোকে লোড করে রাখতে হবে, সিম্পল, বুঝতে পেরেছিস তো? তো এই জন্য রিভাইজ করাটা খুব বেশি দরকার, যেখানে যা পড়বি রিভাইজ করবি। এনিওয়েজ চল, এটা ছিল হচ্ছে আমার হাইয়েস্ট, ম্যাক্সিমাম, লোয়েস্ট, হয়ে গেছে? লোয়েস্ট বা লিস্ট একই ব্যাপার। তাহলে এটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটির অর্ডার। এইবারে ইলেকট্রন অ্যাফিনিটির আরেকটু ভিতরে ঢুকবো, আমাদের সিলেবাসে একটাই আছে ক্লাস 11-এর জিনিস, সেটা হচ্ছে, এটা মুছে দিচ্ছি, দেখ ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি, ঘরে রাখতে হবে, ঠিক আছে? তাহলে খাতায় একটু হেডিং দে, এক্সেপশন ফর গ্রুপ 16 and 17। ইলেকট্রন অ্যাফিনিটির মধ্যেই চলছে এক্সেপশন ইন গ্রুপ 16 and 17, এক্সেপশন ইন গ্রুপ 16 and 17। 17টা মারাত্মক ইম্পর্টেন্ট, 16টা কোনো বছর আসেনি। 16 and 17, এক্সেপশন ইন গ্রুপ 16 and 17, ঠিক আছে? চল ফার্স্টে আমি নেবো কাকে, আমি নিলাম হচ্ছে, চল গ্রুপ 17টাই নিচ্ছি। গ্রুপ 17-এ যারা যারা আছে, কে আছে বল গ্রুপ 17-এ? হ্যালোজেন। তাহলে হ্যালোজেনে বল কারা কারা আছে পরপর, বলবি না? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন, এই 4জনকে মনে রাখ, তাহলে হবে। এরপরে আছে অ্যাস্টাটিন, টেনেসিন আমার লাগবে না, ওদের প্রপার্টি রেডিও অ্যাক্টিভিটি ঢুকে আছে, ঠিক আছে? অ্যাস্টাটিন দেখতে পাবি রেডিও অ্যাক্টিভিটি সাইন দেওয়া আছে, ওটা আলাদা ব্যাপার হয়ে গেল। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, বুঝেছিস? এই 4জনকে মনে রাখতেই হলো, উপর থেকে নিচের দিকে। আমি বাদিক থেকে ডান দিকে লিখেছি, মানে ভাই জায়গার জন্য আমি লিখলাম, বুঝেছিস তো? তাহলে এদের ইলেকট্রন অ্যাফিনিটির অর্ডার কী হবে, এক্সপেকটেশন আমার গ্রুপ ওয়াইজ উপর থেকে নিচের দিকে যাচ্ছি। তাহলে এটা আমি করছি কি বলতে, এক্সপেকটেশন, তাই তো? এক্সপেক্ট আমি কী করলাম ভাই, উপর থেকে নিচের দিকে যাবো, আমার ইলেকট্রন অ্যাফিনিটি কমতে থাকবে। তাহলে আমার এক্সপেকটেশন ছিল হচ্ছে, দেখ এইটা, দেখ যেটা চাই সেটা কি সবসময় পাই? এক্সপেকটেশন আর রিয়েলিটির মধ্যে ডিফারেন্স আছে, সব জায়গায় নেই। কেন এই রিয়েলিটিটা আলাদা হবে সেটা তুই ক্লাস 11 উঠলে বুঝতে পারবি, ক্লাস 10-এ এক্স্যাক্ট রিজন তোকে বোঝানো যাবে না। যতক্ষণ তুই মডার্ন অ্যাটমিক স্ট্রাকচার পড়ছিস ততক্ষণ তুই রিয়েলিটি আর এক্সপেকটেশন এখানে ডিফারেন্সটা করতে পারবি না, এক্স্যাক্ট ডিফারেন্সটা। এটা ক্লাস 11 উঠে যখন মডার্ন অ্যাটমিক স্ট্রাকচার পড়বি তখন এটা পসিবল, ঠিক আছে? তাহলে এইবারে রিয়েলিটি কী বলছে, দেখ ঠান্ডা মাথায় রিয়েলিটিটা কেন হলো সেটা দেখি। রিয়েলিটি হচ্ছে কি, ইলেকট্রন অ্যাফিনিটি মানে ভাই আমার ইলেকট্রন ঘরে নিয়ে রাখতে হবে, রাখার জায়গা চাই। ফ্লোরিনের রাখার জায়গা নেই, ঠিক আছে? ফ্লোরিনের রাখার জায়গা নেই, ক্লোরিন থেকে রাখার জায়গা স্টার্ট হয়ে যায়। তাহলে যেহেতু ফ্লোরিনের রাখার জায়গা নেই, ক্লোরিনের রাখার জায়গা আছে, তার মানে কী হয় বলতো ভাই, ক্লোরিন এখানে ফ্লোরিনকে টপকে বেরিয়ে চলে যায়, বুঝতে পারলি? ক্লোরিনের রাখার জায়গা আছে, ফ্লোরিনের রাখার জায়গা নেই, এই জন্য ক্লোরিন আমার ফ্লোরিনকে টপকে বেরিয়ে চলে যায়। ক্লিয়ার, বোঝা গেছে? এই জন্য আমার অর্ডারটা অ্যাকচুয়ালি কী হয়, Cl > F, তারপরে যা পার্টটা আছে ওরকম থাকবে, বি আর আই। এইটা তুই মাথায় রাখবি, ফ্লোরিনের থেকে বেশি হয়, এটা তোকে মাথায় রাখতে হচ্ছে। রিয়েলিটি হচ্ছে এটা, গ্রুপ 17 এটা মনে থাকবে, ইলেকট্রন অ্যাফিনিটি অর্ডার।
আমাকে ইলেকট্রন রাখতে হবে করে, ঠিক আছে? ফ্লুরিনের রাখার জায়গা নেই। এখন কেন রাখার জায়গা নেই সেটা আমাকে মডার্ন অ্যাটমিক স্ট্রাকচার না জানলে বলা পসিবল নয়। ক্লোরিনের রাখার জায়গা আছে, তাহলে ক্লোরিনের আমার ইলেকট্রন অ্যাফিনিটি ফ্লুরিনের থেকে বেশি হয়ে যাবে, কারণ ফ্লুরিন তো রাখতে পারছে না করে। তাহলে ক্লোরিনের বেশি হয়ে দেখ ফ্লুরিনকে টপকে চলে গেল, ফ্লুরিন গ্রেটার দ্যান ফ্লুরিন, ঠিক আছে? বুঝলি? তাহলে এটা তুই মাথায় রাখ, সিএল গ্রেটার দ্যান এফ। এই রিজনটাই তোর বইতে লেখা আছে, বিকজ অফ লার্জার সাইজ বলে দিয়েছে। অ্যাকচুয়াল রিজন এখন বলা পসিবল নয়, তোকে যদি বলিও তুই বুঝতে পারবি না, ঠিক আছে? ক্লিয়ার? মনে থাকবে তো সিএল গ্রেটার দ্যান এফ, আর বাকি পার্টটা যেরকম ছিল থাকবে এরকম। এটা ভালো করে মার্ক করে রাখবি, তোকে পরীক্ষাতে কিন্তু কোশ্চেন করে এখান থেকে। কীরকম কোশ্চেন করবে জানিস তো? কোশ্চেন করবে হচ্ছে এই ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন চারজনকে তুলে দেবে, দিয়ে বলবে ইলেকট্রন অ্যাফিনিটির অর্ডার কি। আমি যদি এটা না জানি তাহলে সবাই এটা মার্ক করে আসবো, মানে এটাই লিখে আসবো, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়াল, বুঝলি তো? আমার কিন্তু এটা মাথায় রাখতে হচ্ছে, বোঝা গেছে? হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটির অর্ডার, বুঝলি? চল, এটা গ্রুপ 17 ছিল। সিমিলার হতে গ্রুপ 16 কে আছে? গ্রুপ 16 আছে হচ্ছে, বলতো গ্রুপ 16 সবার উপরে কে আছে? অক্সিজেন, এক্স্যাক্টলি অক্সিজেন আছে। তাহলে গ্রুপ 16 আছে হচ্ছে অক্সিজেন, সালফার, তারপর এটা লাগবে না, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম ওদেরকে লাগবে না। তো অক্সিজেন, সালফার মনে রাখলে হবে। সেলেনিয়াম হয়তো তুই মুখস্থ করেছিস, ওই 36 অবধি মুখস্থ করতে গিয়ে সেলেনিয়ামকে পেয়েছিস ওদের মধ্যে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম। আমাদের সেলেনিয়াম অবধি যাওয়ার দরকার নেই, ঠিক আছে? সিমিলার হতে এখানেও সেই একই গল্প, অক্সিজেন সালফারের কেসটাও একই হবে। তাহলে কে টপকে যাবে কাকে? সালফার টপকাবে হচ্ছে অক্সিজেনকে, বুঝতে পেরেছিস? আর বাকি পার্ট যেরকম আছে ছেড়ে। ক্লিয়ার? গ্রুপ 17 আর 16 ইলেকট্রন অ্যাফিনিটির অর্ডারের রিয়েল সিনারিও হয়েছে, পড়েছিস? এটা মার্ক করেছিস? বোঝা গেছে এত অবধি? ক্লিয়ার? তাহলে এই ছিল হচ্ছে আমার ইলেকট্রন অ্যাফিনিটি। মুছে দিচ্ছি এটা, এটা মুছবো না, এটা থাক। চল পরেরটা লিখি। আজকের ক্লাসের 3 নাম্বার ইলেকট্রোনেগেটিভিটি। আজকের ক্লাসের 3 নাম্বার ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি ইলেকট্রোনেগেটিভিটি আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটি ডেফিনেশন বইয়ে আজকে মার্ক করবো 2023-তে, লাস্ট ইয়ারে এসেছিল ইলেকট্রোনেগেটিভিটি ডেফিনেশন, ঠিক আছে? ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি ডেফিনেশন পড়েছি, আয়োনেশন পোটেনশিয়াল ডেফিনেশন পড়েছি, ইলেকট্রোনেগেটিভিটিও পড়বো ডেফিনেশন। আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটি মানে কি ছিল বলতো? বন্ড ফর্ম হওয়ার পরে ইলেকট্রন টানার টেন্ডেন্সি, তাই তো? বন্ড ফর্ম হওয়ার পর ওটাই ছিল হচ্ছে আমার ইলেকট্রোনেগেটিভিটি। এইবারে ইলেকট্রোনেগেটিভিটি একটা অর্ডার পড়েছিলাম, মনে আছে তো? ওই অর্ডারটা কিন্তু তোকে মনে রাখতে হবে, ওই অর্ডারটা তুই মনে রাখিস, তারপরে যা হবে হবে। FON ClBr ISCH মনে করছে? কার্বন হাইড্রোজেন তোর ক্লাস 10 লেভেলে ভাই